গল্প ডেভেল লাভার, লেখায় আইদা ইসলাম কণিকা। ভার্সিটিতে বসে ল্যাবে বায়োলজি ক্লাস করছিলাম আমি আর আমার বান্ধবী নিঝুম। তখনই স্যারকে কিছু বলে ক্লাসে প্রবেশ করে ভার্সিটির বড় ভাই মাহির আহনাফ আবিদ খান। আমাদের ভার্সিটির মেয়েরা মাহির বলতে পাগল, তাই তাকে দেখে সবাই ডেব ডেব করে তাকিয়ে আছে। থাকলে থাকুক, এতে আমার কিছু যায় আসে না। বেটা খচ্চর আমার খালাতো ভাই লাগে, কিন্তু আমার সাথে এমন বিহেভিয়ার করে মনে হয় আমাকে চিনেই না। না চিনুক, আমার কিছু যায় আসে না। ভাইয়ার কথা শুনে বুঝতে পারলাম সে আমাদের নবীন বরণ অনুষ্ঠানের কথা বলছে। আমিও মনোযোগ দিয়ে শুনতে লাগলাম। তখন ভাইয়া বলে, আমাদের অনুষ্ঠান, কিন্তু আমাদেরই কাজ করতে হবে মানে কি? আমি দাঁড়িয়ে বললাম, সম্মানীয় মাহির ভাইয়া, অনুষ্ঠানটা তো আমাদের, তাহলে আমরা কেন কাজ করব? ভাইয়া বলল, সেটা তোমার না জানলেও চলবে। তো লিস্টে কয়েকজনের নাম আছে, শুধু তারাই স্টেজ সাজাতে আমাদের সাহায্য করবে। রাত তার নামগুলি বলে দিবে। আমি আসি, ভালো থেকো সবাই। ভাইয়া স্যারকে বিদায় দিয়ে চলে যায়, আর রাত ভাইয়া মাহির ভাইয়ার বেস্ট ফ্রেন্ড সবার নাম বলতে থাকে। আর আমি যেটা ভেবেছিলাম ঠিক তাই হলো। রাত ভাইয়া এক পর্যায়ে আমার নামও নিলেন, কিন্তু তারপরই নিঝুমের নাম। আহহ, কি শান্তি! আমি একা না, নিঝুমও ফাঁসছে। নিঝুম আবার রাত ভাইয়াকে দেখতে পারে না, কারণ রাত ভাইয়া সবসময় নিঝুমকে অনেক জ্বালায়। সেই ভার্সিটির প্রথম দিন থেকে মাহির শয়তানু কমনা। আমাদের যখন রেগিং চলছিল, সে একটু বললেই হতো আদরা আমার খালাতো বোন, কিন্তু সে বলেনি। অসহ্য একটা, আর আমাকে দিয়ে নিজের সব পনট করিয়ে নিয়েছে। আর রাত ভাইয়া নিঝুমকে দিয়ে গান গাইয়েছে। নিঝুম রাত ভাইয়ার দিকে তাকিয়ে ভেঙচি কেটে রাতটা দেখে ঠোঁট চেপে হাসি দিয়ে সবার নাম বলে চলে যায়। আমি নিঝুমকে ধাক্কা দিয়ে বলি, দোস্ত, তোমার আর রাত ভাইয়ার মধ্যে কি চলছে? একটু বলবি? আমি তোদের প্রেম কাহিনী নিয়ে গল্প লিখমু, পড়ে ভাইরাল হইয়া যামু। নিঝুম বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে বলে, একদম বাজে বকবি না। এইটা বল, তোর আর মাহির ভাইয়ার মধ্যে কি চলছে? তোর বার্থডে তো মাহির ভাইয়াকে অনেকবার দেখেছি। তোর না খালাতো ভাই লাগে তাহলে? সেই প্রথম দিন তোর রেগিং নিল কেন? আমি বলি, বেটা জবর শয়তান, কে জানে। তখনই আমাদের স্যার একটা ধমক দিল, কিপ সাইলেন্স, পড়ায় মনোযোগ দাও। আমরাও কিছু বলি না। আমাদের তাড়াতাড়ি ক্লাস শেষ হওয়ার কারণে আমরা সব ফ্রেন্ডসরা একসাথে কথা বলছি আর নিচে নামছি। আমি, এনা, আলফাজ, নিঝুম। আমরা সবাই একসাথে স্কুল লাইফের ফ্রেন্ড, কিন্তু আমাদের গ্রুপ আলাদা। আমি আর নিঝুম সায়েন্সের, আলফাজ কমার্সের, আর এনা আর্টস। আমি পানি খাচ্ছি আর কথা বলতে বলতে ওদের সাথে নিচে নামছি। নিঝুম বলে, ধুর, আমি গ্রুপ চেঞ্জ করব, এই সব আর আমার মাথায় ঢুকে না। আমি ওর দিকে তাকিয়ে বলে, আমি গ্রুপ চেঞ্জ করব না। আমি ডক্টর হব, তারপর নিজের বাবার স্বপ্ন পূরণ করব। নিঝুম বলে, হ্যাঁ সেটা আমরা জানি, কি বলিস তোরা? ওরা সবাইও মাথা দোলায়। আমি যেই না সমানে ঘুরতে যাব, অমনি কারো সাথে আমরা ধাক্কা লেগে যায়। দেখি মাহির ভাই আর তার পিছনে কিছু ফ্রেন্ডস। আর আমার বোতলের সব পানি পড়েছে মাহির ভাইয়ার ওপর। আমি ভাইয়ার দিকে তাকিয়ে মাথা নিচু করে ফেলি আর বলি, সরি ভাইয়া, আমি দেখতে পাইনি। মাহির ভাইয়া যে কতটা রেগে আছে সেটা তার নিঃশ্বাসের শব্দেই বোঝা যাচ্ছে। মাহির ভাইয়া বলে, ইউ স্টুপিড, ছেলে দেখলেই গায়ে পড়তে ইচ্ছে করে, তাই না? ভাইয়ার কথায় আমার চোখের কোণে জল চলে আসে। আমি কিছু বলতে যাব, তখনই রাত ভাইয়া বলে, আহহ মাহির, দেখছিলি না মেয়েটা অন্যদিকে তাকিয়েছিল? তোমরা যাও, সমস্যা নেই। আমিও চলে আসলাম, ভালো লাগে না এই সব। বাবাকে বলেছিলাম আমি হস্টেলে থাকতে পারবো নিঝুম ওদের সাথে, কিন্তু আমি নাকি পারবো না। আন্টির বাসায় থেকে পড়তে হবে, আর তাদের বাসায় থাকি বলে মাহির ভাইয়া আমার সাথে এমন করে। আমি আর কারো সাথে কথা না বলে বাসায় চলে আসি।
সবাই আর কিছু বলে না, কারণ ওরা আমার পরিস্থিতিটা হয়তো বুঝতে পারছে। বাসায় এসে দেখি আন্টি টেবিলে খাবার দিচ্ছে, আমাকে দেখে মুচকি হাসি দিয়ে বলে, আদারা মা, তুই এসেছিস? যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, মুখটা এমন কেন লাগছে তোর? কিছু কি হয়েছে? আমি দুই দিকে মাথা নাড়াই, যার মানে না। তারপর চলে আসি নিজ রুমে। ভালো লাগছে না, শাওয়ার নিয়ে নিচে গিয়ে 2-1 লুকমা খেয়ে চলে এলাম নিজের রুমে। আন্টি অনেক জোর করেছিল কিন্তু খেতে ইচ্ছে করছিল না। নিজের রুমে এসে একটা ঘুম দেই। ওপর দিকে মাহির বাসায় ফিরল 3:40। বাসায় এসে ফ্রেশ হতে চলে গেল। মাহিরের মা মাহিরকে খাবার বেড়ে দিচ্ছে আর বলছে, এই মাহির আদরার কি হয়েছে? কেমন মন মরা লাগছে, কিছু খেলেও না মেয়েটা? ভার্সিটিতে কিছু হয়েছে? মাহির সবে মাত্র একটা লোকমা মুখে দিবে, তার মার কথা শুনে বলে, না কিছুই হয়নি। আচ্ছা তুমি আমাকে ওর খাবারটা দাও, আমি দেখছি। মাহিরের মা হাসি দিয়ে খাবার বেড়ে দেয় আরেক প্লেটে, আর মিহির সেটা নিয়ে আদরার রুমে চলে যায়। গিয়ে দরজায় নক করতে যাবে কিন্তু ধাক্কা লাগায়, সেটা একাই খুলে আয়। দেখে আদারা শুয়ে আছে। মাহির ভ্রু কুঁচকে খাবারগুলো সামনে থাকা টেবিলে রেখে আদারাকে ডাকে। আমার মনে হচ্ছে কেউ আমাকে ডাকছে কিন্তু ইচ্ছে করছে না চোখ খুলে তাকাতে। এক পর্যায়ে নিজের মুখে হালকা হালকা পানির ছিটে আসছে এমন মনে হচ্ছে, তাই সেটা আবিষ্কার করার জন্য ধীরে ধীরে চোখ খুলি। দেখি মাহির ভাইয়া দাঁড়ানো, হাতে পানির গ্লাসের। মানে উনি দুপুরে যা করেছেন তার জন্য তো সরি বলেই নাই, আবার এখন আমি রেগে কিছু বলতে যাবে লা, তখনই ভাইয়া দিল এক রাম ধমক। এই মেয়ে না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে যাও, তারপর আবার তোমাকে হসপিটালে নিয়ে দৌড়াদৌড়ি করি, তাই না? আন্টিকে ফোন করে বলবো তোমার মেয়ে না খেয়ে খেয়ে শুটকি মাছের মতো হচ্ছে? আমি এবার কেঁদেই দিলাম। বাসার সবার আদরের আমি, আর তাছাড়া সবার কথা শোনার কারণে আমাকে এই বকা নামক জিনিসটা খেতে হয়নি বললেই চলে। আমাকে কাঁদতে দেখে ভাইয়া বলে, একটু চোখের পানি পড়লে খবর আছে, আম্মুর কাছে আমাকে বকা খাওয়াতে চাও? এখন তাড়াতাড়ি খেয়ে আমাকে উদ্ধার করো, নয়তো দেখো কি করি। এই বলে আমকে একটা প্লেট ধরিয়ে দিল। আমার না চাও সত্ত্বেও খেতে হচ্ছে। ডেভিল একটা। আর সেও আমার পাশে বসে বসে খাচ্ছে আর মাঝে মাঝে আমার দিকে আর চোখে তাকিয়ে আছে। আমাকে বলে, এই তোমার ওড়না কই? আমি সাথে সাথে নিজের দিকে তাকিয়ে দেখি সত্যি তো ওড়না কই। তারপর নিজের ডান পাশে তাকিয়ে দেখি উইখানে। চট জলদি নিজের ওড়নাটা নিজের গায়ে জড়িয়ে নিলাম। খাওয়া শেষ হওয়ার পর ভাইয়া আমার প্লেটটা নিয়ে নিচে চলে যায়। ঘড়িতে দেখি 4:50 বাজে, আর তার মধ্যে বিকেলের সময়, তাই ভাবলাম একটু ছাদে থেকে ঘুরে আসি। রুমে বসে তোর সেই দুপুর থেকে বোর হচ্ছি, যেই ভাবা সেই কাজ। তাই ওয়াশরুমে গিয়ে মুখে হালকা পানির ছিটা দিয়ে বেরিয়ে এলাম আমি, আর তওয়ালা দিয়ে মুখের পানি মুছতে মুছতে তখনই দেখি আন্টি এসে বসে আছে আর হাতে একটা বাটি। আমাকে দেখে আন্টি বলে, আদারা মা, ইনে তোর জন্য আচার এনেছি, খেয়ে বলতো কেমন হয়েছে। আমি আন্টিকে বললাম, আন্টি মাত্রই তো খেলাম, এটা এখানে রেখে যাও, আমি পরে খেয়ে নিব কেমন। আন্টিও আমার মাথায় হাত বুলিয়ে চলে যায় আর আমি চলে যাই ছাদে। হয়তো 5:10-12 বাজবে। এই সময়টা আমার বেশ লাগে। সূর্যের সোনালি আভা, হালকা বাতাস আর সাথে কফি থাকলে তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু আজ আর কফি খাবো না। ছাদে গিয়ে দেখি ডেভিলটা দোলনায় কানে হেডফোন গুঁজে দিয়ে গান শুনছে, হয়তো আর ঘুমাচ্ছে। কিন্তু ডেভিলটা অনেক কিউট চেহারায়, একটা মায়া মায়া ভাব আছে। কিন্তু অনেক ফর্সা। ছেলেদের এত ফর্সা আর সুন্দর হতে হয় নাকি? আর তার সিল্কি চুলগুলো দেখলে ইচ্ছে করে ছুঁয়ে দেই একটু, কিন্তু বেটা খবিশ তো আমায় দেখতেই পারে না। আমার হুট করেই মনে পড়ে যায় আমি কি ভাবছি এগুলা। আর তাছাড়া সকালে আর কিছু সময় আগে আমার সাথে যেই ব্যবহার করেছে তার একটা প্রতিশোধ নিতেই হবে আমার। ছাদটা দেশি বিদেশি ফুলে ভরা, আর দোলনাটাও বেশ বড়, আর ছোট ছোট কুশন আর প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো।
এই সব সেই ডেভিলটারই কাজ, পছন্দ আছে বেশ। ফুল গাছে পানি দিবার জন্য একটা মগ জাতীয় কিছু ডেভিলটা রেখেছে, আমি সেটায় পানি ভরে নিয়ে আসি, এবার দেখাবো মজা। ওয়েট ডেভিলের বাচ্চা। পানিটা নিয়ে ঢেলে দিতে যাব, ঠিক তখনই ডেভিলটা চোখ খুলে আড়মোড়া হয়ে ওঠে বসে, আরেক হাত দিয়ে চোখ ডলছে। আমি তাড়াতাড়ি সামনের দিকে ফিরে যাই, আর ডেভিলটা আমাকে বলে, হেই ইউ স্টুপিড, তুমি এখানে কি করো আর হাতে কি? তার এমন কথায় রেগে যাই, এর মুখে আমার জন্য কোনোদিনও ভালো কথা বেরোবে না। রাগ আর জিদ নিয়ে সামনের দিকে ফিরে বলি, দেখুন আমার একটা সুন্দর নাম আছে, আদারা। আদারা আফাফ, আমাকে সেই নামে ডাকবেন, বুঝতে পারছেন? আর এটা আমি আপনার। বলে চুপ করে গেলাম। রাগের মাথায় সত্যিটা বলে দিতে চেয়েছিলাম, এই রে এখন কি হবে, যদি জানতে পারে আমাকে জানে মেরে ফেলবে ডেভিলটা। ডেভিলটা এক ভ্রু উঁচু করে বলে, আমার কি? আমি এইদিক ওইদিক তাকিয়ে হালকা তুতলিয়ে বলি, আপ পপ আপনার গাছে পানি দিতে, আর এটা আমি প্রায় দেই আপনি জানেন, আর আপনি সেটা। যখন আমার কোনো কাজ থাকে না আমি প্রায় ছাদেই থাকি আর গাছগুলোতে পানি দেই, কখনো দোল খাই, আবার বোকাও খাই এই ডেভিলটার কাছে। তার পছন্দ না আমার বেশি সময় ছাদে থাকা, কে জানে কেন। আমি তো আসবই, আর আজ এই গাছগুলোর জন্যই বেঁচে গেলাম, কিন্তু মিথ্যা কথা বলতে হলো। যাই হোক, নিজের জান বাঁচানো ফরজ, আর আমার মতে ফরজ কাজ করা ফরজ। নামাজ পড়ে আল্লাহর কাছে মাফ চেয়ে নিব, এখন এই ডেভিলটা বিশ্বাস করলেই হয়। মাহির একবার আদারাকে মাথা থেকে পা পর্যন্ত দেখে নেয় আর বলে, একটু ধমকের গলায় বলে, যা নিজের রুমে যাও, এখানে যেন আদার না দেখি। এনার সমস্যা কি, হুটহাট আমার সাথে খারাপ ব্যবহার করে, এখনো সেম হঠাৎ করে বলে নিজের ঘরে যেতে। আমি কিছু বলতে যাব, তখনই আরেক ধমক। কোনো কথা শুনে চাই না, আরেকটা কথা বললে খবর আছে, কালকে ভার্সিটিতে গেলে বাসায় তো কিছু বলতে পারবো না। আমা হা হয়ে তাকিয়ে আছি, কি খারাপ কি বজ্জাত, ইতর, শয়তান মনে মনে গালি দিচ্ছি আর নিচে নামছি, তখনই নজর যায় পাশের বাসার ছাদের দিকে। একটা ছেলে আমার দিকেই তাকিয়ে আছে, আমাকে তার দিকে তাকাতে দেখেই একটা মুচকি হাসি দিল, আর আমি একটা ভেংচি কেটে চলে এলাম রুমে। একটু পরই মসজিদ থেকে আজানের ধ্বনি কানে আসতেই অজু করে নামাজটা আদায় করে নিলাম, তারপর বাসায় ফোন দিয়ে হালকা কথা হলো। তারপর ফোন দিলাম নিঝুমকে, ফোন তোলার সাথে সাথে নিঝুম রেগে বলতে লাগে, এই আপনাকে না বললাম আমাকে ফোন দিবেন না, তারপরও কেন দিয়েছেন? আমি নিঝুমের এমন কথায় ভেবাচেকা খেয়ে বলি, এই তুই ঠিক আছিস তো? কি হয়েছে? আর আমাকে আপনি কেন ডাকছিস তুই? আমার কণ্ঠ শুনে নিঝুম বলে, ওহহ তুই, শরীরে জানটুস, আসলে আর বলছি না, ওই আন্ডার রাত ফোন দিয়ে মাথা খারাপ করে ফেলছে। বেটা আমার ফোন নম্বর কই পাইছে কে জানে? আমি অবাক হয়ে বললাম, কি বলিস? কি বলল? তারপর নিঝুম বলতে লাগল, কিছু সময় আগে মাত্রই নামাজ পড়ে টেবিলে পড়তে বসছি, আর আমার ফোনটা কান্না করেই চলেছিল। ফোনটা তুলে দেখি আননোন নাম্বার, তাই রিসিভ করে নাই। কিন্তু আবার ফোনটা রিসিভ করার সাথে সাথে ওপর পাশ থেকে ধমক দিয়ে বলে, ফোন তুলতে এত টাইম লাগে? আমি তো অবাক, একে তো চিনি না জানি না। আমিও রেগে বললাম, কে আপনি? চেনা নাই জানা নাই। সে বলে, আকার কালে তো বেশ ভেংচি কাটছিলা। ভেংচি কাটার কথা শুনে সাথে সাথে বলি, রাত ভাইয়া। সে বলে, হ্যাঁ আমি। তখন ভেংচি কেটেছিলে কেন? আমি বিরক্ত হয়ে বলি, এই আপনি কি ঝগড়া করার জন্য ফোন করছেন? রাত ভাইয়া হুহুহু করে হেসে বলে, যদি বলি তাই। আমি রেগে বলি, আর ফোন দিবে না। সে বলে, ভেংচি কেন কাটছি? সেটা না বললে ফোন কাটবে না, সেটাই আমিও বলছি।
এমন লালা কাকের মতো ডেব ডেব করে তাকিয়ে থাকলে কি করব? তাই কাটছি, বেশ করেছি। এখন ফোন রাখেন, নয়তো আপনাকে নীল হনুমানের মাংস ভুনা খাওয়াবো। আমি নিঝুমের কথা শুনে হেসে কুটি কুটি হয়ে যাচ্ছি, পারেও বটে। তারপর ওর সাথে কিছু সময় কথা বলে ফোন রেখে পড়তে বসলাম, আর আচারের বাটিটা সামনে রেখে খেতে লাগলাম। আমার মনে হচ্ছে কেউ আমার দিকে এক নজরে তাকিয়ে আছে। এটা আমাদের মেয়েদের একা ইউনিক পাওয়ার। কেউ তাকিয়ে থাকলে আমরা ৮০% মেয়েরাই সেটা বুঝতে পারি। দরজার দিকে তাকিয়ে দেখি কেউ নেই, পর্দাটা নড়ছে। তাহলে কি ভুল কিছু মনে করলাম? ধুর, হয়তো বাতাসের কারণে। যাই হোক, দরজাটা লাগিয়ে পড়ায় মন দিলাম, আরে চেটেপুটে খেয়ে নিলাম বাটির আচারটুকু। ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখি ৯:৪০ বাজে ঠিক। ১০ বাজেই আন্টি খাওয়ার জন্য ডাকতে আসবে। কালকে কেমিস্ট্রি ক্লাস আছে, তাই একটু চোখ বুলিয়ে নিলাম বইটায়। আর ছুটির পর কাজও আছে নিশ্চয়ই, কারণ পরশু দিন আমাদের নবীন বরণ অনুষ্ঠান। দূর, সেই কামলার মতন খাটতে হবে। সব দোষ ওই খচ্চর ডেভিলটার। বেটা অনেক জ্বালায়, দেখিস বউ জুটবে না কপালে। মনে মনে কিছু সময় বকে, আবার মন দিলাম পড়ায়। তার ঠিক কিছু সময় পরই আন্টি এসে নক করল দরজায়। আমিও বই খাতা গুছিয়ে দরজাটা খুলে দিলাম। আন্টি আমাকে দেখে বলে, নিচে খেতে আয়, আঙ্কেল আর মাহির অপেক্ষা করছে তোর জন্য। আমিও হাসি মুখে নিচে গেলাম, যে দেখি ডেভিলটা আমার দিকে তাকিয়ে আছে, আর তখনই আমাকে উদ্দেশ্য করে বলতে থাকে, এই দেখ, আমাদের এখানে রাতের ডিনারটা ঠিক 10টায় হয়, তো তোমাকে রোজ রোজ ডাকতে কেন হয়? আমার তার কথাটা বেশ খারাপ লাগছে। একে তো এটা আমার বাড়ি না, তাদের বাড়ি, তো আমি কিভাবে পারি ঢেং ঢেং করে বলতে। তখনই আঙ্কেল ডেভিলটাকে ধমক দিয়ে বলে, আহোহো আবিদ, কি হচ্ছেটা কি? আদারা মামুনি, তুমি এই পাগলটার কথা কিছু মনে করো না, বসো, আমার পাশে বসো। আমিও আচ্ছা বলে মনের খুশিতে খেতে বসে পড়লাম। শান্তি লাগছে, এখন ভালো হয়েছে বকা খেয়েছে। আন্টিও কম না আন্টি বলে, মাহির তুই তো এমন ছিলি না, সরি বল আদারাকে। ডেভিলটা বলল, তোমরা কি চাচ্ছ বলতো, আমি কি না খেয়ে উঠে যাব? কেউ আর কিছু বলে না, চুপচাপ খেয়ে নিজের রুমে চলে আসলাম। ঢুকলাম মেসেঞ্জারে, জাস্ট একটা মেসেজ এসেছে, সিন করে রিপ্লাই দিয়ে গেলাম নিজ ফিডে। দেখি ডেভিলটা একটা ছবি শেয়ার করেছে, বাইকের সাথে হেলান দিয়ে বসে আছে আর অন্যদিকে তাকিয়ে আছে। পরনে বাইক রাইডারের ড্রেসেই লাগছে, কিন্তু ক্যাপশনটা সেই, চাই না তোর কৃত্রিম ভালোবাসা, পারলে বাসিস, না পারলে থাক। তোর সেই রাগী আর ভীতু চোখের তাকানোই আমার জন্য অনেক। কিন্তু ছবিটার সাথে এমন ক্যাপশন। যাই হোক, তাতে আমার কি। একটা লাভ রিয়াক্ট দিয়ে চলে গেলাম ফ্রেশ হতে। আমি আবার বেশি পরিষ্কার। ফ্রেশ হয়ে রুমের লাইটটা অফ করতে যাব, ঠিক তখনই কানে ভেসে আসছে গিটারে টুংটাং সুর। বেশ ভালোই লাগছে, হয়তো ডেভিলটা সুর তুলছে। আর গিটার বলতে আমি পাগল, তাই বারান্দায় গেলাম। দেখি বারান্দায় বসে বসে ভাইয়া গিটার বাজাচ্ছে। আমাকে দেখে বলে, এত রাতে তুমি এখানে ঘুমাও নাই কেন? কিছু লাগবে? আমি দুই দিকে মাথায় নাড়াই, যার মানে না, আর বলি, এমনি ভাইয়া। আচ্ছা, আমাকে গিটার বাজানো শিখাবেন আমাকে? ভাইয়া কিছু একটা ভেবে বলে, ওকে। আমিও বললাম, চলুন না ছাদে যাই। আজ তো আকাশে একটা থালার মতো চাঁদ উঠেছে, আর পরিবেশটা খুব সুন্দর। যাবেন? বেটা খবিস আমাকে একটা রাম ধমক দিয়ে বলে, যাও ঘুমাতে যাও। আমিও রেগে বলি, আপনি না যান আমি যাব। বলেই ফোনটা নিয়ে চলে গেলাম ছাদে। কি সুন্দর লাগছে, আর হাজার কোটো তারা নক্ষত্রের মাঝে এই চাঁদটাই আলাদা। তখনই মনে হলো পিছনে কেউ দাঁড়ানো, ভূতটুত না তো। ধীরে ধীরে সামনের দিকে ঘুরি, দেখি ডেভিলটা দাঁড়ানো। চাঁদের আলোতে ফর্সা মুখটা জ্বলজ্বল করছে।
আমার দিকে হালকা ঝুঁকে যায় আর আমি মিশে যাই রেলিংয়ের সাথে। আমাকে পিছনে ঝুঁকতে দেখে বলে, এত ভয় পাও, তাও আবার সেই তেড়ামি করো। আমি আনমনেই বলে ফেললাম, ডেভিলকে ভয় পাবনো তো কি করব। ডেভিলটা হালকা চিৎকার করে বলে, কি আমি ডেভিল? আমার হুঁশ আসতেই বলি, কি থেকে কি বলে দিলাম। আমি মাথাটা নিচু করে বলি, সরি। সে একটু দূরে সরে দাঁড়াতেই আমি নিচে যাওয়ার জন্য পা বাড়াই, কিন্তু ডেভিলটা আমার হাতে ধরে তার কাছে নিয়ে গিয়ে নিজের ট্রাউজারের পকেট থেকে একটা বড় ডেয়ারি মিল্ক সিল্ক বের করে দিল আর বলল, সকালের জন্য সরি। আর কিছু না বলে আমাকে রেখেই আমার আগে চলে যায়, কিন্তু নিজের ভুলটা তো বুঝতে পারছে, সেটাই অনেক। আমিও নিচে গিয়ে ঘুমিয়ে পড়লাম। সকাল সকাল উঠে ফজরের নামাজ পড়ে বই নিয়ে বসলাম, তারপর ৩৮টার দিকে নিচে গিয়ে ১ কাপ কফি খেলাম আর আঙ্কেলকে বিদায় দিলাম তার অফিসের জন্য। আঙ্কেলের আর আমাদের একটা কোম্পানি আছে, মানে একটাই কোম্পানি, ওনার দুজন। আঙ্কেল আর আমার বাবা দুজন বন্ধু, আর ২ বন্ধু পছন্দ করে বিয়ে করেছে আমার আম্মু আর আমার আন্টিকে। তাই সম্পর্কটা এত ভালো আমাদের। ওপরে গিয়ে রেডি হয়ে কল দিলাম নিঝুমকে। সে আর আলফাজ নাকি আমার জন্য সেই কখন থেকে দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি একটা কালো কালারের 3 পিস পরে হিজাব করে নিলাম আর ব্যাগটা নিয়ে বেরিয়ে পড়লাম। দেখি ওরা দাঁড়িয়ে আছে সামনে। আমিও দৌড়ে গেলাম ওদের কাছে। আলফাজ বলে, তুই আর জীবনে টাইমে আসবি না, চল এখন। আমিও কথা বাড়ালাম না। ভার্সিটিতে ঢোকার সাথে সাথেই একটা ছেলে আমার সামনে এসে দাঁড়ালো। উনাকে আমি অনেকবার দেখেছি, আমাদের পাশের বাসার ছাদে। আমাকে চমকে দিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল একটা রিং নিয়ে আর বলতে লাগলো, তোমার এলোমেলো চুলের প্রেমে পড়েছি। সোনালি আলোর আভাটা যখন তোমার মুখে এসে পড়ে আর তুমি আর কিছু বলতে যাবে, তখনই আমি বলি, এই হইছে হইছে, আর বলতে হবে না। আমার সোজাসাপটা উত্তর, আমি এই বেহুদা কাজকর্মে নাই বাপু, তো রাস্তা ছাড়েন। তখনই ভার্সিটির বড় ভাইয়ারা, মানে রাত ভাইয়া, মাহির ভাইয়া, সাথে আরো অনেকেই আছে। রাত ভাইয়া বলে, তোর সাহস কি করে হয় এই ক্যাম্পাসের ভিতরে আসার? তুই তো এই ভার্সিটির না। ছেলেটা রেগে গিয়ে রাত ভাইয়াকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বলে, তোর বাপের ক্যাম্পাস না ভার্সিটি এটা? রাত ভাইয়া উঠে রেগে গিয়ে একটা ঘুষি মারে ছেলেটার নাক বরাবর, আর মাহির ভাইয়া ছেলেটার চুলের মুঠি ধরে এক হাত মুচকে দেয়। ছেলেটা হয়তো মাহির ভাইয়াকে খেয়াল করে নাই, মাহিরকে দেখেই ভয় পেয়ে যায় আর বলে, সরি মাহির ভাই। আমি মাহির ভাইয়া বলে, এটা ওর বাবারই ভার্সিটি আর তুই এসে এসব বলছিস, বলেই একটা ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর গাল চেপে কি যেন বলছে। মাহির দেখে একটা ছেলে আদারাকে প্রপোজ করছে, সেটা আর কেউ না, তাদের পাশের বাসার ছেলেটা। সে আর তার কিছু বন্ধুরা এগিয়ে আসে। মাহির তো সেই লেভেলের রেগে আছে। তারপর যা হয় আপনারা তো জানেনই। ছেলেটা দৌড়ে চলে যায়। এতক্ষণে বেশ বড় একটা ভিড় জমে গেছে। মাহির ভাইয়া আমার দিকে তাকিয়ে বলে, যে যার ক্লাসে যাও। আর হ্যাঁ, তোমরা যাদের নাম লিস্টে আছে আমাদের সাহায্য করতে, তারা ছুটির পর হলরুমে যেন দেখতে পাই। আর একটা কথা, এখানে যা হলো তা যদি প্রিন্সিপাল স্যারের কানে যায়, যে বলবে তার খবর আছে। আর সবাই হ্যাঁ বলে দেয়, যার মানে কেউ বলবে না, মানে এই ডেভিলটাকে সবাই ভয় পায়। আমি একা না, মুহূর্তের মাঝেই ভিড়টা উধাও। শুধু আমি, নিঝুম আর আলফাজ দাঁড়ানো। মনে হচ্ছে কিছুই হয়নি এখানে, যে ছোটখাটো একটা সুনামি এসে গেল তা দেখে কেউ বলতেই পারবে না। আমি পিছনের দিকে তাকিয়ে দেখি, নিঝুম আর আলফাজও সেম আমার মতো অবাক চোখে তাকিয়ে আছে। নিঝুম আমাকে বলে, বান্ধবীরে, আমার মনে হয় না আর আমি এই ভার্সিটিতে পড়তে পারবো। এই রাত যে এই ভার্সিটির ওনারের পুলা জানলে জীবনেও এমন ব্যবহার করতাম না। আলফাজ হাহাহা করে হেসে দিল আর এনা এসেও হাজির। আমি এই সবে মাথা ঘামালাম না।
আমি ভাবছি ডেভিলটা কি এমন বলল যা শুনে ছেলেটা দৌড়ে পালালো। আজ আর ক্লাসে মন বসল না যতক্ষণ না ওই ডেভিলটার থেকে প্রশ্নের উত্তর পাব। কাল আমাদের অনুষ্ঠান দেখে ভার্সিটি তাড়াতাড়ি ছুটি হয়ে গেল। আমি নিঝুম হলরুমে গেলাম, যেয়ে দেখি আলফাজ আর এনাও আছে। এর মানে আমরা বন্ধুরা সবাই একসাথে, আরো অনেকগুলো ছেলে মেয়ে আছে আমাদেরই ক্লাসের। রাত ভাইয়া এসে নিঝুমকে বলল চেয়ারগুলো গুছাতে। নিঝুম ও লক্ষ্মী মেয়ের মতো সব করতে লাগলো, কারণ ওর মনে ভয় আছে যদি রাত নিজের বাবাকে বলে ওকে ভার্সিটি থেকে বের করিয়ে দেয়। আমি তো খুঁজে চলেছি ডেভিলটাকে, হঠাৎই পিছন থেকে কেউ আমার কাঁধে হাত রাখে। আমি চমকে গিয়ে পিছন তাকাই, দেখি ডেভিলটা দাঁড়ানো আর হাতে সাদা গোলাপি কালারের পর্দার মতন, হয়তো সাজানোর জন্য। মাহির গিয়েছিল স্টেজ সাজানোর জন্য কিছু কালের কাপড় আনতে। হলরুমে ঢুকে দেখে আদারা এদিক ওইদিক কিছু একটা খুঁজছে। সে গিয়ে আদারার কাঁধে হাত রাখে, আর আদারা চমকে যায়। মাহির সাথে সাথে নিজের হাত সরিয়ে ফেলে। মাহির বলে, এখানে দাঁড়িয়ে না থেকে কিছু একটা কাজ করো। নাও এগুলো ওই টেবিলে রাখে আমার সাথে আসো, 3 তলায় যাব। ওইখানে স্টেজ সাজানোর জন্য কিছু বেলুন রাখা আছে, সেগুলো আনতে। গো ফাস্ট। ডেভিলটা আমাকে তার হাতের পর্দাগুলো দিয়ে বলো, নাও এগুলো রেখে আসো। আর তার সাথে নাকি আমার 3 তলায় যেতে হবে বেলুন আনতে। সেটা তো সে নিজেই আনতে পারে, আমাকে কেন বলল? কি আর করার যায়, আর নিজের মনের প্রশ্নটাও করে ফেলবো। সেটাই ভালো। এগুলো রেখে এসে মাহির ভাইয়ার সাথে গেলাম। 2 তলায় আসতেই আমি ডেভিলটা কে বললাম, আচ্ছা ভাইয়া, আপনি তখন ওই ছেলেটাকে কি এমন বললেন যে সে দৌড়ে পালালো? ডেভিলটা ওইখানেই দাঁড়িয়ে যায়, কিছু সময় চুপ করে বলে, আমি বলছি তুমি। আমি বললাম, আমি কি? সে বলল, তুমি। আমি এবার একটু রেগে গিয়ে বলি, উফ, আমি কি? ডেভিলটা একটা টেডি হাসি দিয়ে বলে, তুমি একটা গে, মানে তুমি মেয়ে হয়ে মেয়ে পছন্দ কর। তার কথাটা শুনে বললাম, ওহ আচ্ছা, কিন্তু যখন হুঁশ আসে বলি, কি হহ? আমি গে তবে রে ডেভিল। ডেভিলটা হেসে দৌড় দেয়, আমিও তার পিছন পিছন দৌড় দেই। ডেভিলটা দৌড়ে দৌড়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠছে, আমিও যাচ্ছিলাম, আর ওড়ানতে বেজে থুস করে পারে যাই। পায়ে হালকা ব্যথা লাগার কারণে মুখ দিয়ে আপনা আপনি আহোহো আম্মু বলে ফেলি। ডেভিলটা আমার আর্তনাদ শুনে আমার দিকে ফিরে তাকায়, দেখে আমি পা ধরে নিচে বসে আছি। সে তাড়াতাড়ি আমার কাছে এসে বসে আমার পাটা ধরে তার পায়ে ওপর নিয়ে নেয়। যত যাই হোক সে আমার চেয়ে বড়, তাই আমি পাটা সরিয়ে নিতে চাইলে সে আমার পা ধরে আমার দিকে করা চোখে তাকায় আর বলতে লাগে, ইউ স্টুপিড, ঠিকভাবে হাঁটতেও পারো না। বলেই একটা মোচড় দিল পায়ে। আমি চোখ বুজে খামচে ধরেছিলাম তার কাঁধ। আমি চোখ খুলে তাড়াতাড়ি তার থেকে হাতটা সরিয়ে নেই। পাটা হালকা নাড়াতেই বুঝতে পারলাম ব্যথাটা আর নেই। কিছু না বলেই তাকে ফেলে ওপরের দিকে হাঁটা দেই। ডেভিলটা আমার পিছন পিছন এসে বলে, কি মেয়েরে বাবা তুমি, একটা ধন্যবাদ পর্যন্ত দিলে না? আমি এবারও কিছু বললাম না, কারণ সে আমাকে কথায় কথায় অপমান করে। আমাকে কথা বলতে না দেখে সে বলে, আচ্ছা সরি। আমি তাও কিছু বললাম না। রুমে ঢুকে দেখি 4-5টা বেলুনের প্যাকেট। আমি সেগুলো নিয়ে নিলাম, আর তার পাশেই দেখি একটা কালো গোলাপ। কালো গোলাপটা আমার বরাবরই পছন্দের, কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে কাশফুল আর পদ্ম। আমি ফুলটা হতে নিতে যাব, তখনই ডেভিলটা সেটা নিয়ে নেয়। আমি কিছু না বলে চলে এলাম প্যাকেটগুলো নিয়ে, কোনো কথাই বলবো না। নিচে গিয়ে আমি যথাসম্ভব এড়িয়ে চললাম ডেভিলটাকে। অনেক কথা বলার চেষ্টা করছে, কিন্তু পাত্তা দেইনি। কত বড় অপমান, ভাবা যায়। এইসব ভাবছি আর চেয়ারে উঠে বেলুন লাগাচ্ছি। ভোর হঠাৎ করেই আমি স্লিপ করি চেয়ার থেকে।
আর আম্মু বলে চিৎকার দেই, কিন্তু কে হলো? আমি ব্যথা পেলাম না কেন? আমি কি তাহলে চেয়ার থেকে পড়ে মারা গেছি? আস্তে আস্তে চোখ খুললাম, দেখি আমাকে ধরে দাঁড়িয়ে আছে আমাদের ক্লাসেরই একটা ছেলে। কি ভাবছিলে মাহির হবে? হুহু, আমি এতটাও ভালো না। আমাকে নামিয়ে দিয়ে বলে, হাই আমি পিয়াস, তোমার কোথাও লাগেনি তো? আমিও বললাম, আমি আদারা আফাফ। না লাগেনি, ধন্যবাদ। আমি আর ওই ছেলেটা কথা বলছিলাম, সামনে তাকাতেই দেখি ডেভিলটা আমাদের দিকে তাকিয়ে আছে কটমট দৃষ্টিতে। থাকুক বেটার, এত জলে কেন, শয়তান একটা। তখনই নিঝুম, আলফাজার এনা দৌড়ে আসে আর বলে, কিরে এমন চিৎকার করলি কেন? আমি ওদের বললাম আর আশ্বাস দিলাম যে কিছু হয়নি, কিন্তু নিঝুমের জন্য বেশ মায়া লাগছে। বেচারিকে জ্বালিয়ে মারছে রাত ভাইয়া, কখনো নলছে এভাবে না ওইভাবে, আবার কখন বলছে এটা আনো এইটা আনো। আমার হাসিও পাচ্ছে আর নিঝুম ভয়ে ভয়ে সব মুখ বুঝে সহ্য করছে। কাজ করতে করগে অনেকট লেট হয়ে গেল, কিন্তু ভাগ্য ভালো একটা রিকশা পেয়ে গেলাম, আর সেটা করেই বাসায় চলে আসলাম। নিঝুম ওরাও আমাকে বিদায় দিয়ে চলে গেল। বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে নিলাম, আর আন্টিকে বললাম কালকে আমাকে শাড়ি পরিয়ে দিতে, আর এটাও বললাম আজ সন্ধ্যায় খেয়েছি রাতে আর খাবো না, তাই আন্টিও আর জোর করল না। ভালো লাগছে না, আম্মুর কথা মনে পড়ছে অনেক, তাই কল দিলাম, একটু কথা বলে ছাদে চলে গেলাম। একটু পরই দেখি ডেভিলটা ছাদে আসছে, আমার দিকেই আসছে। আমি কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতে নিলে সে দরজার কাছে এসে দাঁড়িয়ে বলে, দেখো তুমি যেমনটা করছো, আমি কিন্তু সেরকম করার কিছুই করেনি। আমি বললাম, বাকি কি রাখছেন? আপনাদের বাসায় আসার পর আপনার কফি বানানো আবর তো আমাকে দিয়ে নিজের ঘরও পরিষ্কার করিয়েছেন। আর আজ তো, যাই হোক, আপনি আপনার মতো থাকবেন, আমি আমার মতো। সে কিছু বলতে যাবে, তখনই আন্টি আমাকে ডাকে। ডেভিলটাও আর কিছু বলতে আয়ও পারে না। রাতের খাওয়ার ইচ্ছে নেই, তাই আন্টিকে বললাম খাবো না। আন্টি জিজ্ঞেস করলে বলি গ্যাস্ট্রিকে সমস্যা করছে, তাই আন্টিও আর কিছু বলে না। রাতে প্রচুর ক্ষুধা লাগে, মনে হয় পেটে ইঁদুর ছানার যুদ্ধ করছে, কি জ্বালা। আর না পেরে পা বাড়ালাম কিচেনের দিকে। নিশ্চয়ই ফ্রিজে কিছু না কিছু আছে। নিচে গিয়ে আরেক দফা অবাক হলাম, ডেভিলটা এত রাত করে বাসায় ফিরছে কোথায় থেকে। যাই হোক, আমার কি, আমি ফ্রিজে গিয়ে দেখি পেস্ট্রি রাখা আছে, সেটা নিয়েই বসলাম ডাইনিং রুমে একটা চেয়ার টেনে। পানি ঢালতে ভুলে গেছি, মগটাও খালি, তাই বাধ্য আবার কিচেনে গেলাম পানি আনতে। এসে দেখি বেটা ফাজিল বজ্জাতটায় আমার পেস্ট্রি অর্ধেক সাবার দিয়ে দিয়েছে। আমাকে দেখে একটা লম্বা হাসি দিয়ে বলে, খুব ক্ষুধা লেগেছিল, এখনো যায়নি, এক কাজ করো পাস্তা বানাও, তুমিও খাও আমিও খাই। আমি তাড়াতাড়ি করে গিয়ে বাকি পেস্ট্রিটা মুখে নিয়ে নিলাম, কথাও বলতে পারছি না, আর আমার এই কাহিনী দেখে বেটা খচ্চরটা হাসছে। পেস্ট্রিটা শেষ করে পানি খেয়ে তারপর বললাম, আপনার খেতে ইচ্ছে করলে খান, আর আমাকে দিয়েন। ডেভিলটা স্বাভাবিকভাবেই বলল, তুমি খাবা? আমি তো জানি রান্না করবে না, তাও বললাম, হ্যাঁ খাবো, যদি আপনি রান্না করেন। ডেভিলটা মুচকি হাসি দিয়ে কিচেনে চলে গেল। ওনার উপর আমি বরাবরই ফুটবল, কিন্তু তার এমন ব্যবহারগুলো বেশ কষ্ট দেয়। এক কথায় আমার সেই ছোটবেলার ক্রাশ, কিন্তু উনি তো উনি। কিন্তু এটা ভেবে অবাক লাগছে। আমি বললাম আর রাজি হয়ে গেল। দেখি কি করে। আমি গিয়ে দেখি সে অলরেডি পাস্তা বানানো শুরু করে দিয়েছে। ঘড়িতে তাকিয়ে দেখি 12:40 বাজে, আর সে, আমি তাই বললাম, থাক আর লাগবে না, বানানো অনেক রাত হয়েছে। ডেভিলটা আমার কাছে এসে বলে, কেন, কি হয়েছে? তাহলে বললে কেন? এখন যদি না করো এই আধা সিদ্ধ পাস্তা তোমাকে খাওয়াবো। আমি বাঁকা চোখ তার দিকে তাকিয়ে বলি, ওকে ফাইন।
কিন্তু পাস্তা ভালো না হলে খবর আছে। বলেই চলে যেতে নিব তখনই ডেভিলটা আমার হাত ধরে বলে, এত পালাই পালাই করো কেন? আমি বাঘ নাকি ভাল্লুক? তোমাকে কি খেয়ে ফেলবো নাকি? অবশ্য তোমার এই লাল লাল গালগুলো খাওয়া যায়। কি বলো খাবো? হা হা হা। আমি তার থেকে নিজের হাতটা ছাড়িয়ে বললাম, ক কক, কই পালাই পালাই করি? আর আপনি কি সব বলছেন মাথা ঠিক আছে তো? সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলে, তুমি বুঝবা না, যাও ডাইনিং যেয়ে বসো, আমি পাস্তা বানিয়ে নিয়ে আসছি। আমিও গেলাম, কিছু সময়ের মধ্যে সে পাস্তা নিয়ে হাজির। দেখতে বেশ সুন্দর লাগছে, খেতে ভালো হবে, কিন্তু প্লেট একটা। আমি বললাম, আপনারটা কই? সে বলল, আমি খেয়েছি, তুমি তো রাতে খাওনি, নাও এটা চেষ করো। আল্লাহ গো, আমাকে বাঁচাও, একটার ওর একটা চমক আমি নিতে পারছি না। আমি ডেভিলটার দিকে তাকিয়ে জিভ দিয়ে নিজের ঠোঁট ভিজিয়ে বললাম, ভাইয়া আপনি ঠিক আছেন তে? সে আমার দিকে তাকিয়ে বলে, খেয়ে ঘুমাও, কালকে তোমার জন্য একটা আরো বড় সারপ্রাইজ আছে। আমি খেতে লাগলাম, পাস্তাটা বেশ ভালো হয়েছে। খেয়ে তাকে ধন্যবাদ জানিয়ে আমি চলে এলাম নিজের রুমে। এসে একটু ফেসবুকে ঢুকি, দেখি নিঝুম এখনো অনলাইনে। আমি তো বেশ অবাক, ও এত রাত পর্যন্ত তো সে অনলাইনে থাকে না। তাই ওকে নক দিলাম, তার কিছু সময় পরই নিঝুম আমাকে কল দিল। আমি ফোনটা পিক করে বলি, কিরে এত রাত অবধি তুই অনলাইন? নিঝুম কেঁদে কেঁদে বলে, ওই রাত আমাকে প্রপোজ করছে। আমি অবাক হয়ে বললাম, কি বলিস? তারপর তুই কি করলি? নিঝুম বলে, আমি তো না করে দিয়েছিলাম। বলে কি প্রেম করব না? ভালো কথা, বিয়ে আমাকেই করতে হবে। আর কালকে বাবাকে বলে তোমাদের বাসায় প্রস্তাব পাঠাবো। ভালো মেয়ের মতো রাজি হয়ে যাবা, নয়তো তুলে নিয়ে বিয়ে করব। আমি হা হা করে হেসে দিয়ে বলি, রাজি হয়ে যা, কি মজা, বিয়ে খাবো বেস্টোর। নিঝুম বলে, চুপ মার হারামি, কই একটু বুদ্ধি দিবি তা না। আমি ওকে থামিয়ে দিয়ে বলি, ড্রামা কুইন, ড্রামা বন্ধ করেন। আমি ভালো করেই জানি তুই রাত ভাইয়াকে লাইক করিস, শুধু প্রথম দিনের জন্য রেগে আছিস। নিঝুম একটু বলদ মার্কা হাসি দিয়ে বলে, হে 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 হে, তুই কেমনে জানলি? আমি বললাম, দুজন দুজনের দিকে যেভাবে তাকিয়ে থাকো। আচ্ছা রাখি, আর অনেক শুভেচ্ছা রইল তোর আর তোর ডেভেল লাভে এর জন্য। নিঝুম ধন্যবাদ দিয়ে ফোন কেটে দিল। সকালে ফরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে গেলাম, কারণ রাতে ঘুম হয়নি। ঘুম ভাঙল সকাল 10টার দিকে। ঘুম থেকে উঠেই দেখি একটা সুন্দর গিফট, আর সাথে একটা চিরকুট। গিফটটা খুলে দেখি নীল শাড়ি, কালো কাচের চুড়ি আর একটা বেলি ফুল পর গাজরা। চিরকুটটায় লিখা, আজ আমার মনের কথাগুলো তোমাকে জানবো, তুমি মানো আর না মানো তুমি আমারই থাকবে। আর যদি সবার সামনে আমাকে না করছো, বাসায় এসে কোলে তুলে আছাড় মারবো। আর ওই পিয়াসকে বলছি তোমার থেকে দূরে থাকতে। আর ওই ছেলেটাকে আমি এটা বলেছিলাম, আদারা আমার হবু বউ, জানে মরে ফেলবো যদি ওর দিকে তাকাস। ইতি তোমার ডেভিল। আমি এটা পড়ে শুকনো ঢুক গিললাম, কি সাংঘাতিক ব্যাপার রে। এখন আর নিচে নামবো না, যাওয়ার আগে আন্টিকে বলে যাব। কিন্তু ডেভিলটা আমাকে ভালোবাসে ভাবতেই অবাক লাগছে। 3টায় অনুষ্ঠান শুরু, তাই তৈরি হয়ে নিলাম। নীল শাড়ি, কালো কাচের চুড়ি আর বেলি ফুলের গাজরা যদিও অনেকটা ফেকাসে হয়ে গেছে, কিন্তু তাও পরব। চোখে হালকা কাজল আর ঠোঁটে হালকা নুড কালারের লিপস্টিক। আয়নায় দেখলাম না, খারাপ লাগছে না। আমি নিঝুম আর আলফাজকে ফোন করে দিলাম, ওরা নাকি রেডি। নিঝুম আলফাজ আমাকে দেখে বলে, সেই লাগছে রে তোকে। আমি হাসি দিয়ে ধন্যবাদ দিলাম। আমি আলফাজ আর নিঝুম ভার্সিটিতে প্রবেশ করলাম। অনুষ্ঠান শুরু হতে এখনো বাকি, কিন্তু অবাক করা বিষয় হলো একটা ছেলে এসে আমার দিক একটা লাল গোলাপ এগিয়ে দেয়, কিন্তু আমি নেই না ছেলেটা বলে, আরে ভাবি নাও তো। আমি না, ভাইয়া দিয়েছে।
আমি কি করব বুঝতে পারছি না, নিঝুম আমাকে ধাক্কা দিয়ে বলে। রাত আমাকে সব বলেছে, এইবার ফুলটা নে। এর মানে নিঝুমও সব জানতো? আমি ফুলটা নিয়ে এগিয়ে যাই, তখনই আরেকটা মেয়ে এসে আমাকে আরেকটা ফুল দেয়। এমন করতে করতে প্রায় 10টা ফুলের মতো হয়ে গেছে। কিন্তু আমি আমার সেই মানুষটাকে দেখতে পারলাম না। তখনই হঠাৎ করেই গান বাজতে শুরু করে। এটাও হয়তো তারই কোনো প্ল্যান। तुम आओ टू सही मिल रहो यूं ही टू शायद मेरी ये सांस भी चेल ये लब जो खुले नाम तेरा है ल जो टू हो हमकाडम टू मंजिले माइल। গানটা শেষ হওয়ার সাথে সাথে ডেভিলটা একগুচ্ছ কালো গোলাপ নিয়ে আমার সামনে হাঁটু গেড়ে বসে কিছু বলতে যাবে, তখনই আমি বলি, আমি রাজি রাজি, উঠেন। সবাই আমার কথায় হেসে দেয় আর ডেভিলটা আমাকে জড়িয়ে ধরে গালে একটা ভালোবাসার পরশ এঁকে দেয়। সবাই একসাথে করতালি দেয়। আমি জড়িয়ে ধরি তাকে, আমার ডেভিল লাভার। সমাপ্ত।